আমি প্রথম প্রেগনেন্ট হই বিয়ের আগে। বৈধ বাচ্চা যেমন পেটে আসলে প্রতিটা মায়ের জন্য সুখ নিয়ে আসে, ঠিক তেমনই অবৈধভাবে বাচ্চা পেটে আসলে যন্ত্রণা, লজ্জা আর ভয় নিয়ে আসে। সেই সময়টা আমার মাথা কাজ করছিল না। কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তখন প্রেমটা হয়েছিল। সবেমাত্র 16তে পা দিয়েছিলাম। চোখে ছিল হাজারো স্বপ্ন, হাজারো অনুভূতি, বুক ভর্তি আবেগ। ভুল সঠিক এসব কিছুই বুঝতাম না। মনের গভীরে প্রেম বাসা বেঁধেছিল, যা অবুঝ মন থেকে কারো সরানোর ক্ষমতা ছিল না। প্রথম দেখাতেই আমি তার উপর ক্রাশ খেয়েছিলাম। সেদিন কলেজ জীবনের প্রথম ক্লাস ছিল, তাই বড় আপু আমাকে দিয়ে এসেছিল। মুহূর্তটা এমন ছিল, আমি আর বড় আপু রিস্কায় ছিলাম। সে তখন বাড়ির গেটে দাঁড়িয়ে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। সেই দিন তার সাথে চোখাচোখি হয়, আর তার চোখগুলো দেখে আমি হারিয়ে গিয়েছিলাম এক প্রকার। একটা ছেলের চোখে চাহিনি এত মায়াবী হতে পারে, সেটা তাকে না দেখলে বুঝতামই না। এক পলক দেখে লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। এরপর থেকে প্রতিদিন তার সাথে দেখা হতো। সকালে একবার, কলেজ যাওয়ার সময়, আর বিকেলে একবার। কলেজের পাশেই ছিল তার বাসা, তার ব্যবসা ও সেদিকে ছিল। ছুটির পরে বিকালে তাকে দেখতাম চায়ের দোকানে বসে আড্ডা দিত। সেও যে আমাকে দেখতো, সেটা আমাদের বন্ধু বান্ধবীরা বুঝতে পারত। এভাবে 1 মাস অতিক্রান্ত হওয়ার পর সে নিজের থেকে আমার সাথে এসে পরিচিত হয়। এর ঠিক 21 দিনের মাথায় প্রেমের প্রস্তাব সেই দিয়েছিল। আমি মানা করতে পারিনি। তাকে যত দেখতাম আরও মুগ্ধ হতাম। আমার প্রতি তার আচরণ খুব আহামরি কিছু ছিল না। 8-10 জন প্রেমিক যেমন হয়, তার ঠিক তেমনই ছিল। কিন্তু তাই আমার ভালো লাগতো একটু বেশি। কারণ হয়তো অসম্ভব আবেগ। আস্তে আস্তে আমাদের কলেজের সাক্ষাৎ বাড়ল। কলেজের গেট পর্যন্ত যা সীমাবদ্ধ ছিল, তা আস্তে আস্তে ক্লাস পালিয়ে পার্ক পর্যন্ত গড়ালো। বাসায় প্রায় কথায় কথায় মিথ্যে বলা শুরু করে দিলাম। লুকিয়ে ফোনে কথা বলা, বন্ধুদের নাম ব্যবহার করে এক্সট্রা ক্লাস আছে বলে আসল সময়টুকু কোচিং ক্লাস করা বাদ দিয়ে প্রেম করতে ব্যস্ত হয়ে পড়লাম। দিন যত গড়ালো তে লাগলো, তাকে পাওয়ার আকাঙ্ক্ষা বাড়তে লাগলো। তার দিক থেকে একই রকম সাড়া পেলাম। কিন্তু তার চাহিদা যে অন্য কিছু, তা বুঝতে সময় লেগে গেল একটু। প্রেমের 1 বছর পূর্তি তার আবদার হলো তার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। নানা অজুহাত দিয়ে আরও 3 মাস পার করলাম। নিজের বিবেক আর মন দুটো মিলে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করলাম। এই 3টা মাসে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে পারিনি। প্রতিদিন একই কথা রাগ করতো আমার সাথে কথায় কথায়। কেমন যেন চিড়চিড়া স্বভাবের হয়ে গেছিল। তার থেকে কষ্ট আমি নিতে পারছিলাম না, কারণ আমি তার থেকে ভালোবাসা পাওয়ায় অভ্যস্ত হয়ে গেছিলাম। তার অবহেলা, রাগ আমি নিতে পারছিলাম না। আমার ভালোবাসাটা তার কাছে মিথ্যে হতে শুরু করে দিল। কত চেষ্টা করতাম তাকে বোঝানোর, কিন্তু সে বুঝতেই চাইতো না। যদি তার সাথে সেসব করি, তাহলে সে হয়তো থাকবে, না করলে আমাকে রেখে চলে যাবে বুঝতে পারছিলাম। আর বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা কতটা খারাপ তাও জানতাম। এখন যে কোনো একটা পথ বেছে নেওয়া লাগবে আমার। সেদিন রাতে সে যখন বলল আজ শেষবারের মতো সে বলছে, তখন তার এভাবে আবদার করাতে আর নিজেকে ধরে রাখতে পারিনি। মনের মধ্যে অনেক জড়তা, ভয়ভীতি, তাকে নিজের সাথে রাখার আদম ইচ্ছা, সব নিয়ে তার কাছে ছুটে গেলাম। সে প্ল্যান করলো আমার কলেজের কাছে বান্ধবীর একটা হোস্টেলে থাকতো। তাকে আমার বাবা মা চিনত। সেই মেয়ে গ্রামে যাওয়ার কথা বলে যেন 2 দিনের জন্য বাসা থেকে বের হই তার সাথে। রিলেশনের পর থেকে ছোটোখাটো অনেক মিথ্যেই বাসায় বলতাম, কিন্তু এই মিথ্যেটা বলতে কেন যেন না বিবেকে অনেক বাধা দিচ্ছিল। আমাকে আমার পরিবার সবাই খুবই বিশ্বাস করতেন। বাবা একটু অমত করলে ঠিকই রাজি হয়ে গেলেন। প্রাণপ্রিয় বান্ধবীর সাথে তার গ্রামে যেতে দিতে এদিকে বান্ধবীকে আগেই সব জানিয়ে রেখেছিলাম। সেও সাহায্য করতে রাজি হলো। আমরা চট্টগ্রামে বহদ্দারহাটের বাসিন্দার। সে আমাকে নিয়ে ঢাকা আসলো। এই প্রথম বাবা মা থেকে এত দূরে কোথাও এসেছি। পাশে সে আছে, একটা ভরসা আছে। তারপরেও একটা ভীতি কাজ করছে, কারণ আমি যেই কাজের জন্য এখানে এসেছি তা নেহাত খারাপ কাজ। তবুও তার মুখের হাসিটা দেখলে সব ভুলে যাই। শুধুমাত্র একটা কবুল বলা ছাড়া আর তো কিছু বাদ পড়েনি আমাদের সম্পর্কে। ভালো সে যে আমাকে অনেক বাসে তাও বুঝতে পারি। আমার প্রতি তার যত্নে পুরো একটা বছর ধরে আমাকে যেন আগলে রেখেছে এই ছেলেটা, তাতে তার ভালোবাসার আলাদা করে প্রমাণ করা লাগবে না আমার চোখে অন্ততপক্ষে।
সেদিন আমরা ঢাকা এসে ওর এক বন্ধুর বাসায় উঠলাম। বাসায় কেউ ছিল না, যদিও আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম। তার হাতে হাত রেখে হাঁটতে একটা শান্তি লাগছিল। বুঝতে বাকি রইল না এই হাত আমি ছেড়ে দিয়ে থাকতেই পারবো না। রাতে বাইরে থেকে খেয়ে আসলাম, আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম। আমি আর ও পাশাপাশি বসে আছি। কেমন একটা লজ্জা কাজ করছে। আর ভাবছি আজ প্রথম ও আর আমি একসাথে থাকবো। মনে হচ্ছিল এখন আমরা বিয়ে করে নিলেই পারতাম। ওর হাত ধরে বললাম, চলো না আমরা বিয়ে করে নিই। করব আর কিছুদিন পরে। তুমি ইন্টার শেষ করো, আমার ব্যবসাটা একটু ভালো হলেই তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। তোমার বড় আপু এখনো পড়াশোনা করছে, আমার মনে হয় না তোমাকে তার আগে বিয়ে দিবে। নাহলে আমি এখনই তাই করতাম। ওর কথায় যুক্তি বুঝতে পেরেছিলাম, সত্যি তো বিয়ে দিবে না আমাকে এত আগে। বাবা মাকে বলতে গেলে হয়তো তার থেকে আমাকে দূরে সরিয়ে নিবে। রাতে গভীরতা বাড়ছিল, সেই সাথে তার আদরে ডুবে যাচ্ছিলাম। বিবাহ ছাড়া বাসর হচ্ছিল আমাদের, বৈধতা ছিল না। তবুও তার প্রতিটি স্পর্শ আমাকে মাতাল করে দিচ্ছিল সে রাতে। হয়তো ভালোবাসা এত ছিল বলেই নিজেকে বিলিয়ে দিতে গিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমার। পরদিন সকালে যখন চোখ খুলি তখন আমি তার বুকে মুখ গুজে শুয়েছিলাম। এত শান্তি লাগছিল এই বুকে। তাকিয়ে দেখি সে আমার আগে উঠে গেছে। আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ঠিকমতো ঘুম হয়েছে ম্যাডামের? আমি লজ্জায় তার দিকে তাকাতে পারছিলাম না। সকালে আমার প্রতি যেন তার ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেছে। সে আমাকে একটা মেডিসিন দিল খেতে, আমি খেয়েও নিলাম। কিছুক্ষণ পর আমার কপালে একটা ছোট্ট চুমু দিয়ে বলেছিল, আজ আমাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমাকে, আজীবন পাশে থাকবো। থাকবো সবসময়। সেদিন আমরা সারাদিন ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। তারপর থেকে আমার প্রতিদিন জীবন শুরু হয়ে গেল। কিন্তু কিছুদিন ধরে দেখি সে আগের মতো আমার জন্য সকাল বিকাল দেখা করতে ছুটে আসে না। কথা বলা কমিয়ে দিয়েছে। আগের মতো খোঁজ করে না। জিজ্ঞাসা করলে বলে, আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য এখন দিনরাত খাটতে হয় আমার। ভালোভাবে টাকা উপার্জন করতে না পারলে তোমাকে খাওয়াবো কি বিয়ের পরে? তার এরূপ ব্যবহার আমাকে অনেক কষ্ট দিতে শুরু করলো। কিছু বলতাম না। এভাবে 2 মাস কেটে যায়। আজ 17 দিন সে আমার সাথে না দেখা করেছে না ফোন করেছে। আমার শরীর একটু একটু খারাপ লাগতে শুরু করলো। আর মনও খারাপ। মাঝে দিয়েও পিরিয়ডও হলো না। আমার রক্তশূন্যতার সমস্যা আছে বলে মাঝে মাঝে পিরিয়ডের ড্রেস মিস হতো। কিন্তু এবার যখন 2 মাস একবার হলো না, তখন আমি ভয় পেয়ে গেলাম। কলেজের সেই বান্ধবীর সাথে শেয়ার করার পরে ও আমাকে কিট দিয়ে টেস্ট দেখলাম পজিটিভ এসেছে। ভয়ে আমি পুরো শেষ। ভাবলাম এটা ভুল হতেও পারে, তাই আবার করি। পরপর 3বার করলাম, রেজাল্ট পজিটিভ আসলো। এবার আমার বয়ফ্রেন্ডকে কল দিলাম। টানা 21 দিন ফোন করার পরেও সে রিসিভ করলো না। বাধ্য হয়ে মেসেজ পাঠালাম, আমি প্রেগনেন্ট, তুমি কি ফোনটা রিসিভ করবে না? 10 মিনিট পরে আবার কল দিলাম। দেখি এবার তার মোবাইল বন্ধ। মনে হতে শুরু করলো, সে কি আমাকে চায় না? সেও কি অন্য ছেলেদের মতো? আমি কি তার শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য একটা পুতুল ছিলাম? আমার প্রতি কি তার কোনো মায়া কাজ করে না? সে কি আমাকে আর ভালোবাসে না? নাকি ভালোবাসা কোনো দিনেই ছিল না? আমার যে অনেক ভয় লাগছে আর কষ্ট হচ্ছে। আমার সামনে কি কোনো আছে যা ধরে আমি এই ঝামেলা থেকে রক্ষা পেতে পারি, নাকি নেই? আমার কি উচিত? আত্মহত্যা? আহ আমার জন্য এতটাই উচিত হবে, না হলে যে বাবা মা আপু আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না সমাজে। আমি এখন চোখে মুখে অন্ধকার দেখছি। হঠাৎ মনে পড়লো, আমার এই ব্যাপারটা জানাজানি হবে কিছুদিন পরে। তখন মা বাবাকে কিভাবে মুখ দেখাবো? আমার কারণে তারা সমাজে কিভাবে টিকে থাকবে? আপুর কি হবে? এলাকার লোকজন আমাদের কি বলবে? এই বাচ্চাটা এখন কেন পেটে আসলো? তাকে তো আমি চাই না। এই জন্য একটা গলার কাটা হয়ে গেছে। তার প্রতি আমার কোনো অনুভূতি কাজ করছে না একদম। মা হলে নাকি মায়া লাগে। আমার যে অসহ্য লাগছিল, পারছি না একে আমি নিতে। এসব ভাবতে ভাবতে আমি মাথা ঘুরে পড়ে যাই। অনেক কষ্টে বিছানায় গিয়ে গা এলিয়ে ঘুমিয়ে পড়ি কান্না করতে করতে। রাত 11টার দিকে সে আমাকে ফোনে একটা মেসেজ পাঠায়, কাল সকালে কলেজের সামনে এসে দেখা করবে। মনে এত বড় বোঝা আর বইতে পারছি না। তার মেসেজ পেয়ে অনেক ভালো লাগলো। সাথে সাথে তাকে কল করলাম। সে ফোনটা বন্ধ করে দিল। ফোনটা বুকে জড়িয়ে ধরে আকাশপানে তাকিয়ে ভাবছি, মানুষ কি ভুল মানুষকে ভালোবাসলাম? সে কি আমার জীবনটা শেষ করে দিল? আমার ভুলের জন্য কি আমার জীবন দিয়ে দিতেই হবে? এই সমস্যা থেকে কি আমি মুক্তি পাবো না? আমার এই ভুলের খেসারত কি আমার মরেই দিতে হবে, নাকি অন্যভাবে? কি করব আমি? সারা রাত কোনো মতে পার করে সকাল সকাল কলেজের টাইম
না হতেই আমি চলে আসি। গিয়ে দেখি সে আসেনি। এভাবে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা পার হয়ে গেল। কলের ওপরে কল দিচ্ছি তাকে, কিন্তু সে ধরছে না। প্রায় সকাল শেষ হয়ে আসতে চলল, কিন্তু তার আসার নাম নেই। এবার আমি রাস্তার ধারে বড় বটগাছটার সাথে দাঁড়িয়ে শব্দবিহীন কান্না করতে শুরু করলাম। মাথাটা খুব বেশি পরিমাণ ঘুরতে শুরু করছে। পিছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রেখেছে, কিন্তু ঘুরে দেখার আগেই আমি অচেতন হয়ে পড়ি। যখন জ্ঞান ফিরি, নিজেকে হাসপাতালে বিছানায় আবিষ্কার করি। নিজের বাচ্চাটাকে অ্যাবর্শন করে শান্তি লাগছিল অনেক, কারণ সে তো অবৈধ ছিল। মনে হচ্ছিল একটা আস্ত বড় পাথর যেন আমার বুক থেকে কেউ নামিয়ে দিয়েছে। আমার তো তার জন্য কোনো অনুভূতি কাজ করছিল না। আচ্ছা, অবিবাহিত অবস্থায় বাচ্চা পেটে আসলে মায়া লাগে? মনে হয় লাগে না, আমারও লাগেনি। তখন সম্মানটাই আগে আসে। মা বাবার কথা, নিজের কথা, এগুলো তো মনে পড়ে। যেই সন্তানকে দেখি নেই, তার জীবন না থাকলে আমার কিছু যাবে আসবে না, তা আমি ঠিকমতোই বুঝতে পেরেছিলাম। এই তো ঠিক ২ ঘন্টা আগের কথা। নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করি। যতটুকু মনে পড়েছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম। করতে, করতে একটা সময় মাথা ঘুরতে শুরু করে। হাত পা কাঁপছিল যখন দেখি ও আসছে না। ঠিক কিছুক্ষণ পরে আমার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে পেরেছিলাম। কিন্তু তখন চোখে মুখে অন্ধকার দেখছিলাম। পিছনে ঘুরে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। তার উপর রোদের তীর্যকতা। সব মিলিয়ে আমি সেই অবস্থায় রাস্তার মধ্যেই অবচেতন হয়ে পড়ি। হসপিটালে জ্ঞান ফেরার পরে নার্স বলেছিল, "কেমন লাগছে এখন?" "হুম, ভালো।" "আমাকে কে নিয়ে এসেছে?" "আপনার স্বামী।" বুঝতে পারলাম ও হয়তো এনেছে আমাকে, আর হাসপাতালে স্বামী বলে পরিচয় দিয়েছে। "কোথায় উনি?" "বাইরে আছে, একটু দেখে দিবেন?" "দিচ্ছি।" বলে নার্স চলে গেল। ও ভিতরে এলো। "অ্যাবর্শন করাতে হবে।" "হ্যাঁ।" "কেমন আছো তুমি?" "ভালো।" "আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না?" "ও হ্যাঁ, তুমি তো সুস্থ হয়েছো এখন।" কথার ধরনটাই আমার খুব কষ্ট লাগলো। শরীর ভালো না লাগা সত্ত্বেও বললাম, "হুম।" "চলো তাহলে, ডাক্তার আসে এখনও, আমি সব করে রাখছি।" অ্যাবর্শন করতে গেলে একটা মধ্যবয়সী নার্স আমাকে বেশ কিছুক্ষণ দেখলো তাকিয়ে। এরপর জিজ্ঞাসা করলো, "আসলেই বাচ্চাটা ফেলে দিবেন?" আমি একটু চমকে উঠলাম। উনি আবারও বললেন, "বাচ্চা তো আল্লাহর রহমত। আপনাদের মনে হচ্ছে প্রথম বাচ্চা এটা। রাখতে পারতেন।" ওনার কথা শুনে ডাক্তার একটা ধমক দিয়ে বলল, "এইখানে তোমার কাজ শেষ, যাও।" সে সব কিছু না বলে চলে গেল। অ্যাবর্শন হয়ে গেল। আমার শরীরটা কাঁপছে, কিন্তু মনটা হালকা হয়ে গেল। পাথর একটা বোঝা পড়ে গেছে এমন লাগছে। আমার বয়ফ্রেন্ড আমাকে রিক্সা করে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। রাস্তায় কেউ কারোর সাথে একটা কথা বললাম না। আমি শুধু অবাক হলাম আর আচরণে। এই ছেলেটা আমাকে ভালোবাসে না। ভালোবাসলে এরকম আচরণ কিভাবে করছে? ওর কি মায়া লাগে না আমার জন্য? তাহলে এত পাষাণের মতো করছে কেন আমার সাথে? আমি কি ওকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি না? আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? ৮-১০ জন মেয়ে প্রেম করতে গিয়ে যা না দেয়, আমি তো তাও দিয়েছি। আমার সর্বস্ব, আমার সবই তো ওকে দিয়েছি। আমি আর কি বাকি আছে? কোনো রকম গোসল করে এসে শুয়ে পড়লাম। মা আপু খেতে ডাকলো অনেকবার। আমি উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছি না। ঘুমিয়ে পড়লাম। কখন নিজে বলতেই পারলাম না। জীবন অনেকটা বিষাদ হয়ে গেল। দিন যায়, কিছুই ভালো লাগে না। মনে হচ্ছিল অ্যাবর্শন করার পর খুব ভালো লাগবে, কিন্তু তা হয়নি। ও মাঝে মাঝে যোগাযোগ করতো, আবার মন না চাইলেও অনেক অনেক দিন করতো না। একটা সময় আমি চেষ্টা ছেড়ে দিলাম জোরপূর্বক যোগাযোগ করার। ও চাইলে কথা বলতো, নখ চাইলে বলতাম না। দেখতে দেখতে ৪ বছর কেটে গেল। আমার আপুর এর মাঝে বিয়ে হয়ে গেল। তার স্বামীরা ২ ভাই, ১ বোন। বেশ উচ্চশিক্ষিত আর ভালো একটা পরিবার। আমার বোনের বিয়ে হলো। সে বেশ সুখে আছে। একটা পরীর মতো মেয়ে হয়েছে আপুর। আমার পরিবারে এখন বাবা, মা আর আমি আছি। একদিন দুপুরে আপু আর দুলাভাই এসেছে। বাবা দাওয়াত করছেন। সবাই মিলে খাচ্ছি। তখন দুলাভাই আমাকে বলল, আমাকে দিয়ে তার ছোট ভাইকে বিয়ে করাতে চান। কথাটা শুনে আমার গলা দিয়ে আর খাবার নামছে না। বাবার দিকে তাকিয়ে দেখি তার মুখে একটা হাসি ফুটে উঠল। মারও চেহারায় একই অভিব্যক্তি। বাবা জানতে চাইলেন তাদের বাসায় সবার আমাকে পছন্দ কিনা। আপু বললেন, সবাই পছন্দ করে আমাকে। তারা চাইলে আমাদের আংটি সামনের শুক্রবার পরিয়ে কথা পাকা করে দিয়ে যাবে। আপু বাবা মাকে, তারা আমাকে একটাবার কিছুই জিজ্ঞাসা করলো না। দুলাভাই আমাকে জিজ্ঞাসা করতে বলায় তারা বলল আমার জন্য তাদের মতামতে সব। আমি একটা মিনিটের জন্য মুখে হাসি ফোটাতে পারলাম না। আপু দুলাভাই যাওয়ার পরে আমি ওকে ফোন দিলাম। রিং বাজলো অনেকবার। কিছুক্ষণ পরে বন্ধ করে দিল ফোনটা। আমি খাটে বসে বসে কান্না করলাম আর ভাবছিলাম, আগে জীবন ভালো ছিল, এখন কেমন যেন হয়ে গেছে।
আমি ওকে এখনো ভালোবাসি। ও তো অন্য কারোর সাথে নেই। তাহলে সম্পর্কটা আর আগের মতো নেই। আমাদের মধুর্যহীন সম্পর্ক কেন? হঠাৎ করে আমি এমন কি করলাম যে ওর অপ্রিয় হয়ে গেলাম? আমার সব তো ওকে দিয়ে দিয়েছি। এই অবস্থায় অন্য একজন পুরুষকে কিভাবে বিয়ে করব? এত সম্ভব না। আমার মনে তো ও ছিল, আছে, আর হয়তো ভবিষ্যতে থাকবে। এমন সময় যদি ও ফোন না ধরে কি করব আমি? ও যদি ঠিক না থাকে তাহলে বাসায় কি করে ওর কথা বলবো? সিদ্ধান্ত নিলাম কাল ওর বাসায় যাব। সকালে ভার্সিটি না গিয়ে ওর বাসায় গেলাম। দারোয়ান বলল ও বাসায় নেই। ওর অফিসে চলে গেলাম, গিয়ে দেখি সেখানেও নেই। রিসেপশনের মেয়েটা বলল স্যার একটু পরে আসবেন, উনি মিটিংয়ে গেছেন এক কোম্পানির সাথে। আমি বসে অপেক্ষা করতে শুরু করলাম। এখন ওর ব্যবসা অনেক বড় হয়ে গেছে। ব্যস্ত থাকে বুঝি, তারপরেও মন মানতে চায় না। সব আগের মতো করে পেতে চাই। প্রায় 1 ঘন্টা পরে ও এলো, আমাকে দেখে কেবিনে নিয়ে গেল। আমি রুমে ঢুকে ওকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। কাঁদতে কাঁদতে বললাম, আপু, ভাই রিশাদ ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে দিতে ও শান্ত গলায় জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুমি জানো না? তোমার মুখ থেকে শুনতে চাই। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে বিয়ে না করলে আমি মরেই যাব। বাসা থেকে বিয়ের ডেট ফিক্সড করেছে আগামী শুক্রবার, তারা আংটি পরিয়ে যেতে চান। তুমি বাসায় যাও। ওর কথায় অনেক অপমান লাগলো। তারপরে বেহার মতো জিজ্ঞাসা করলাম, কি করব এখন? বাসায় যাও। আমি বিয়ের কথা জিজ্ঞাসা করলাম। সে আমাকে ছাড়িয়ে বলল, বিয়ে করবা? আর কি করবা? আমি আর একটা কথাও বললাম না। কান্না করতে করতে বাড়ি ফিরে এলাম। এসে দরজা লাগিয়ে বসে রইলাম। কখন সন্ধ্যা হয়ে গেল আমি বুঝতে পারিনি। মা দরজায় নক করে বলল, রিশাদ ভাই এসেছে আমার সাথে দেখা করার জন্য। আমি আমার সতীত্ব হারিয়ে ফেলেছি। এরপর যদি কাউকে বিয়ে করি তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। একজনকে ধোঁকা দেওয়া হবে, আবার সেই পরিবারের সাথে আমার বোনের সংসারও জড়িয়েছে। এসব ভেবে একটা কঠিন পদক্ষেপ নিলাম। রিশাদ ভাইকে জানিয়ে দিব আমার ব্যাপারে সব। আজ এই মুহূর্ত থেকে তাকে সবটা বলে দিব। মাকে জিজ্ঞাসা করলাম, রিশাদ ভাই কোথায়? উনি কোথায়? মা বললেন ছাদে গিয়েছেন। ছাদে যাওয়ার জন্য ঘরের মেন গেট খুলতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সাথে সাথে যেন দুপা পেছনে চলে গেলাম আমি। আগে আমি একটা সন্তান পেটে ধরেছিলাম নিজের বয়ফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার আশায়। তার অন্যায় আবদার মেনে নিয়েছিলাম। এইসব কথা অন্য একটা ছেলেকে বলতে হবে নিজের মুখে, যে কিনা আমার বোনের দেওর। এতগুলো কতটা কষ্টকর, লজ্জাজনক তা শুধুমাত্র আমিই জানি। কারণ যে এইসব পরিস্থিতির মধ্যে না পড়েছে সে মেয়েগুলো এগুলো বুঝতে পারবে না। আমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র নিজের বোন আর পরিবারের সম্মানটুকু রাখার জন্য। এগুলো ভাবতে ভাবতে ছাদের দিকে যাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। কারণ আমি চোখে যা দেখছিলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দরজা খোলার সাথে সাথে সামনে দেখি রিশাদ ভাইয়ের সাথে আমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। তারা হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে রিশাদ ভাই হাসি দিয়ে জিজ্ঞাসা করলো, ভালো আছো রুই? আমার মুখে তো কোনো কথাই আসছে না। ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠছে। ইরাত কেন এসেছে এখানে? ও কি চায়? আজ তো আমাকে ফিরিয়ে দিয়েছিল যখন বলেছিলাম বাবা মা আমাকে রিশাদ ভাইয়ের সাথে বিয়ে দিতে চায়। তখন ওরকম করে আজ এখানে কেন? আর রিশাদ ভাইয়ের সাথেই বা কেন? ও কি চায়? আর আমার বাসায় বা কেন এসেছে? এতগুলো কথা আমার মাথায় ঘুরছে। এমন সময় আমার মুখে কোনো উত্তর না পেয়ে রিশাদ ভাই আবার বললেন, উত্তর দিবে না? আমার তো ভেতর থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। এমন লাগছে মনে হচ্ছে বাক প্রতিবন্ধী হয়ে গেছি। কিছুক্ষণ ব্যাবলার মতো তাকিয়ে থেকে খুব কষ্টে গলায় চাপ দিয়ে উত্তর দিলাম, জি ভাইয়া ভালো। ইরাত সেখানে চুপচাপ করে দাঁড়িয়ে আছে, আমার দিকে চোখ তুলে দেখুনি একবার। আর কোনো কথাও বলছে না। রিশাদ ভাই বললেন, এসো ভিতরে বসেই কথা বলি সবাই। আমি ভাবছি বাবা মা ইরাতকে দেখলে কি বলবে, কি বলে পরিচয় করাবে ওকে। আর রিশাদ ভাই ওকে কেন নিয়ে এসছে এখানে? আমি গেটে দাঁড়িয়ে দেখে রিশাদ ভাই জিজ্ঞাসা করলো, কি বিয়ান সাহেব ভেতরে আসতে দিবেন না আমাদের? আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালাম। এরপর সরে গেলাম দরজা সেরে। ইরাত, রিশাদ ভাই তুমি যাও, মা বাবা এসে পড়েছে নিচে মনে হয়, আমি একবার নিয়ে আসি। আমি একটা বড় ধরনের ধাক্কা খেলাম। হচ্ছেটা কি আমার সাথে? আচ্ছা রিশাদ, আচ্ছা। এই বলে ইরাত নিচে নেমে গেল। রিশাদ ভাই ভিতরে এসে সোফায় বসতে বসতে বললেন, বেয়ান আজকে তো আপনার খুশির দিন, হাসি খুশি থাকবেন। আমি মনে মনে বললাম, আল্লাহ জানে কি হতে যাচ্ছে, কিসের খুশি হব আজকে। কিছুক্ষণের মধ্যে ইরাদের মা বাবা আসলেন। তাদের দেখে আমি সালাম দিলাম। এমন সময় বাবা মা ভিতরের ঘর থেকে বাইরে আসেন। এমন সময় ইরাদের মা আমাকে দেখে বললেন, মাশা আল্লাহ, মেয়ে ভারী মিষ্টি। দেখতে হবে না, পছন্দ
কে করেছে, আর এদিকে আমার বাবা মা আর আমরা কেউ কিছু বুঝতে পারলাম না কি যে হচ্ছে। ইরাদ এসে বাবা মাকে পায়ে ধরে সালাম করলো। মা বাবা তাদের সবাইকে বসতে বললেন। সবাই চুপচাপ সোফায় বসে আছি। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। নীরবতা ভেঙে ইরাদের বাবা আমার বাবাকে বললেন, ভাই আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, তাই ভনিতাগুলি না করে আমি কথাগুলো আপনাকে বলেই দেই। আমাদের ছেলে মেয়ে নাকি একে অপরকে ভালোবাসে, তাই আপনার মেয়ের হাতটা চাইতে এসেছি আমার ছেলের জন্য। বাবা প্রথমে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ওনারা যা বলছে এগুলো কি সত্যি? আমার খুব ভয় লাগছিল, তারপরেও সাহস হলে ছোট্ট করে উত্তর দিলাম, হুম। বাবা মা রিশাদের দিকে তাকিয়ে বলল, রিশাদ ভাই তখন বলল, আঙ্কেল ইরাদ অনেক ভালো একটা ছেলে। রুইয়ের কলেজে যেখানে ছিল ওখানেই ওদের বাড়ি। ওর নিজের ব্যবসা আছে এবং আমাদের অনেক আগের থেকে ব্যবসার মাধ্যমে পরিচয়। আপনি নিশ্চিন্ত হয়ে গিয়ে রুহিকে ওদের ঘরে বউ করে দিতে পারেন। মা বাবা তো অবাকের উপর অবাক হচ্ছে। ইরাদের বাবা একটা বায়োডাটা এগিয়ে দিয়ে আমার বাবার দিকে এবং আবারও বললেন, আমার ছেলের সব কিছু এখানে লেখা আছে, ভাই আপনি পড়ে দেখেন, ভালো লাগবে অবশ্যই জানাবেন। বাবা মায়ের কাছে তাদের হাসি মুখে কথা বলাটা খুব ভালো লাগলো, যা দেখেই বোঝা যাচ্ছে। মা এর মাঝে আপুকে ফোন করে দিল। আপু বাসা কাছে হওয়ার কারণে তারা মিনিট পাঁচেকের ভিতরে চলে আসলো। ইরাদের মা আমাকে ডেকে তার পাশে বসলেন, টুকটাক কথা বললেন। মা সবাইকে নাস্তা দিয়ে ঘরে গেলেন। কিছুক্ষণ পরে বাবা বললেন সবাইকে বসতে এবং আপু ঘরে গেলেন। তাদের পিছু পিছু আবার রিশাদ ভাইও চলে গেলেন। আমি শুধু ভাবছি এই ঘরে কি হচ্ছে। ভয়ে আমার যায় যা অবস্থা হয়ে গেছে। এসি চলছে, এর মধ্যে ঘেমে একাকার। বাবা ঘর থেকে প্রশস্ত একটা হাসি দিয়ে বের হলেন এবং এসে বললেন, ভাই আমরা এই প্রস্তাবে রাজি। ইরাদের বাবা মা আলহামদুলিল্লাহ বললেন। ইরাদের মা বললেন, ভাই তাহলে আগামী সপ্তাহে কি আমরা আমাদের মেয়েকে নিয়ে যেতে পারি? আমার মা বললেন, আপা এত তাড়াতাড়ি? জি আপা, আমার কোনো মেয়ে নাই। বৌমাকে ঘরে এলে মেয়ের অভাব ঘুচবে আমার। এভাবে কথা বলে ফাইনালি হলো সামনের সপ্তাহে বিয়ে হবে। এসব ঘটনা ঘটে গেল মাত্র 4-5 ঘন্টার মধ্যে। কথা পাকা হওয়ার পর তারা চলে গেলেন। বাবা মা অনেক বলেছিল একসাথে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ইরাদের ফ্যামিলি কেউ রাজি হয়নি। তাদের একটাই কথা, বিয়ের সময় সব হবে। এসব ঘটনা ঘটে যাওয়ায় আমি খুব খুশি হলাম। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। এতদিন পরে খুশি লাগতে শুরু করলো। এত বছর পর মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড আমারও চলতে শুরু করলো। আমিও মানুষ। আবেগগুলি আবারও উকি দিচ্ছে মনের গহীনে। ভেবেছিলাম হয়তোবা বাবা মা বকা দিবে, কিন্তু তারা কিছুই বললেন না এবং সবাই অনেক খুশি। রিশাদ ভাই অনেক বেশি উপকার করেছেন, তা মানতে হবে। উনি সবাইকে ম্যানেজ করেছেন। আর ইরাদের সাথে যে ওনার আগের থেকে পরিচয় আছে সেটা ইরাদ আমাকে বলেনি। কেন বলেনি জানি না। এটা অবশ্য পরে জানলে হবে। তবে রিশাদ ভাইকে একটা ধন্যবাদ না দিলে হবে না। আপুরা এখনো যায় নাই। রিশাদ ভাই বারান্দায় বসে আছে। ভাবছি আমি গিয়ে একটা ধন্যবাদ তো জানাতেই পারি। যেই কথা সেই কাজ। চলে গেলাম ওনাকে ধন্যবাদ জানাতে। আসতে পারি? হ্যাঁ আসো। কংগ্রাচুলেশন, থ্যাংক টু ইউ। আসলে আপনি না থাকলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি এখন বলবা আমি না থাকলে এগুলো হতো না, অনেক উপকার করেছি তোমার, যা তুমি জীবনেও ভুলতে পারবে না। কিন্তু আমাকে এত মহান বানানোর কোনো দরকার নেই, কারণ এসব আমি নিজের স্বার্থেই করেছি। আপনার সাথে আমি একটা মেয়েকে ভালোবাসি অনেক। আম- আমার তোমাকে বিয়ে করা আমার সম্ভব না, এটাই আজকে বলতে আসছিলাম। পথে ইরাদের সাথে দেখা। ও তখন আমাকে বলল যে আমি কোথায় যাচ্ছি, আমার বাসায় নাকি যাচ্ছিল আমাকে খুঁজতে, আমার সাথে জরুরি কথা বলার আছে। তখন কথায় কথায় সব কথা এসে গেল। আর আমি চিন্তা করলাম যেহেতু ইরাদকে আমি চিনি, ও কেমন তাও তোমাকেও চিনি, তাহলে তো তোমাদের এক হওয়াটা একটা ছোট সাহায্য করতে পারি। ব্যাস, বাকি ঘটনাটা তোমার সামনে। সবগুলো কথা শুনে ভালো লাগলো। অন্ততপক্ষে ইরাদ আমাকে ভালোবাসে এটা বুঝতে পারলাম। আমাকে নিয়ে ওর চিন্তা হয় তাও বুঝতে পারলাম। আরও অবাক হলাম যখন ইরাদ বাসায় গিয়ে একটা মেসেজ দিল আমি যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। খুব ভালো লাগলো ওর এটা যত্নে। আজকের রাতটা অনেক দিন পর এলো আমার জীবনে। কত রাত ঠিকমতো ঘুমাইনি। আজ একটা আনন্দের অনুভূতি নিয়ে ঘুম দিলাম। ঘুম ভাঙলো 11টায়। একটু বেশি ঘুমিয়ে পড়েছি। ক্লাসে আর যাওয়া হলো না। আমাকে উঠতে দেখে মা জিজ্ঞাসা করছে, উঠছিস? হ্যাঁ মা, আজকে দেরি হয়ে গেল, ক্লাসে গেলাম না। কিছু হবে না রে মা, আর মাত্র কয়েকটা দিন বাসায় আছিস, ঘুমিয়ে নে, ক্লাস পরে। বাবা পাশ থেকে বলল, শুনো আমাদের মেয়ের ভাগ্য ভালো। কাল দেখলে না ওর হবু শ্বশুরে ওকে কত আদর করলো। তোমার মেয়েকে না ঘুম পাড়িয়ে রাখবে না তারা। মা বললে, নিজের পেটে ধরেছি মেয়েকে, আমার চিন্তা কি আর আপনি কি বুঝবেন? অনেক মমতা মাখা কণ্ঠে কথাটা বললেন মা। কেন, মেয়ে কি আমার না?
আপনারা অবশ্যই, কিন্তু একটা মা বাচ্চা পেটে আসার পর থেকে ওকে নিয়ে কত স্বপ্ন দেখে, কত পরিকল্পনা করে, নারী ছেঁড়া ধনারা মায়ের ভালোবাসা আর চিন্তা বাবারা কি আর বুঝবে? সন্তান পেটে থাকার সময় ওকে আগলে রাখার একটা টেনশন কাজ করে, এটা মায়েদের বেশি হয় বাবাদের থেকে। প্রতি উত্তরে বাবা বললেন, মাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জিতলেন, আমি হারলাম। কথাগুলো কেমন যেন আমার কলিজায় লাগছে। যেখানে সেখানে আর বসে থাকতে পারলাম না আমি। আমার চোখে পানি চলে আসলো। তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে বাথরুমে চলে এলাম। দরজা আটকে খুব কান্না করলাম। কানের কাছে সবগুলো কথা বারবার বাড়ি খাচ্ছে। অনেক খারাপ লাগছে আমার। এভাবে চোখের পানিটা কেন এলো বুঝতে পারলাম না। বাচ্চাটাকে আমি এই দুনিয়ার আলো দেখার আগে শেষ করে দিয়েছি দেখে একটা অপরাধ বোধ থেকে এমন হলো, নাকি মায়ের প্রতি ভালোবাসায় কান্না চলে এলো, ঠিক বুঝে উঠতে পারিনি। এক রাত শারীরিক সম্পর্ক করার পরে রুহিকে আমার আর ভালো লাগছিল না। তাই ওর থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম। ব্যাপারটা এমন না যে রুহিকে আমি ভালোবাসিনি, কিন্তু কেন যেন ফিরে আসার পর ওর প্রতি একটা আবেগ, একটা টান কাজ করতো না। মনে হতো যা দরকার ছিল হয়তো তা পেয়ে গেছি। আমি নিজেও জানি না এমন কেন মনে শুরু হয়। এরপর যখন ও প্রেগনেন্ট হয়ে যায় আমার আসলে ভয় লেগে যায়। কারণ আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। ওর প্রতি মন উঠে যায় আমার। আর এমনিতেই আমার সময় দরকার। এরপর আমি রুইয়ের সাথে সব যোগাযোগ বন্ধ করার চেষ্টা করি। এর মাঝে স্বামীর সাথে আমার পরিচয় হয়। মেয়েটা আমাকে ভালো বুঝতো, রুইয়ের মতো ছিল না। একটা সময় তার সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। কেন যেন মনে হচ্ছে শুরু করে স্বামীই আমার উপযুক্ত, রুহি নয়। এভাবে রুহির ব্যাপারটা গোপন করে স্বামীর সাথে সম্পর্কে আবদ্ধ ছিলাম। বেশ ভালোই চলছিল সব কিছু। কিন্তু একদিন বিকেলে হঠাৎ স্বামীয়ে ফোন করে আমাকে বলে ও বিয়ে করতে যাচ্ছে আর একজন ছেলেকে। আমার তখন দিশেহারা অবস্থা। স্বামীর বাসার সামনে যাই, ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, পায়ে ধরি, বাকি ছিল একমাত্র। তারপরেও ওর মন গলেনি, ফেলে চলে যায় আমাকে ফেলে। অনেক ডিপ্রেশনে ছিলাম, কিছুই ভালো লাগতো না। এরপর ব্যবসায় মন দিলাম। একে ঘিরে আমার দিন জন্য শুরু হলো। তারপর যে রুহিকে আমি খুব ভালোবেসে ফেলেছি এমন কিছুই ঘটেনি, কিন্তু রুহি আমাকে ভালোবাসে, ও আমাকে চায়। আর মনে হলো এই মেয়েটাই আমাকে সুখী করতে পারবে। এই আশায় কালোকে ফিরিয়ে দেওয়ার পরে বাবা আমাকে নিয়ে গেলাম ওকে বিয়ে করতে। আর আমাকে বাবা মা অনেক ভালো, তারা রুইয়ের মতো মেয়েই খুঁজছিল। কফির মগে চুমুক দিতে দিতে ইরাত কথাগুলো ভাবছে। আসল জীবন ও নায়ক নাকি খলনায়ক, এগুলো কিছুর ধারণা নেই ওর। হয়তো রুইয়ের জীবনেও কিছুটা খলনায়কের ভূমিকা পালন করে। আবার স্বামীরার কারণে একজন ব্যর্থ প্রেমিক যে ওকে সরিয়ে দিতে চায়নি, চেয়েছিল মন থেকে, কিন্তু স্বামীয়া ওকে না বুঝে ফেলে চলে যায়। জীবন খুব অদ্ভুত, কার সাথে কি ঘটে কেউ জানে না। হয়তো নতুন জীবন শুরুর পরে এসব আগের মতো মনে হবে না, আবার হতেও পারে রুইকে আগের মতো ভালোবাসলে স্বামীও ওর জীবনে আসতেই পারতো না, এটা ইরাজ জানে। আর স্বামীয়ে যাওয়ার পরে নানা মেয়েদের সাথে অবাধ মেলামেশা করেছে ও, যার ফলস্বরূপ এখনও ভালোবাসা নামক জিনিসটা আর বুঝে ওঠা হয় না ওর। ইরাদের মনে হয় শান্তি আসবে এগুলো করলে। ও জানে না সুখ আর শান্তি কীভাবে পাওয়া যায়, তবে এর সন্ধান পাওয়া যাবে একদিন, সেই আশায় আছে। ইরাদ মাকে ফোন করলো রুহিকে মার্কেটে নিয়ে যাবে তাই। রুহি, ইরাদের মা আর ইরাদের ফুফুতো বোন তনু সবাই মিলে শপিং করেছিল। এমন সময় হঠাৎ করে তনুর শরীরটা খারাপ লাগতে শুরু করলো। যেহেতু তনু প্রেগনেন্ট, তাই ইরাদের মা আর রুহি ভয় পেয়ে গেল এবং কাছে হাসপাতালে আছে সেখানে নিয়ে গেল। রুহি এই হাসপাতালে এসে ভয় পাচ্ছে, কারণ এটা সেই হাসপাতাল যেখানে ওর অ্যাবর্শন হয়েছিল। আমি শুধু আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে ডাক্তার আমার অ্যাবর্শন করিয়েছিল সেইখানে আছে কি না। আর উনি গাইনোকোলজিস্ট, আর তনু প্রেগনেন্ট। যদি উনি আসেন চেকআপে আর আমাকে যদি দেখে চিনে ফেলেন, ইরাদের মা বোনের সামনে আমার কীরকম ইমপ্রেশনে পড়বে, এসব ভয় পাচ্ছিলাম। সেই ভয় পেলাম, তাই হলো। আমার সামনে যেই ডাক্তার আসলো উনি চুপচাপ বসে তনুর চেক আপ করলো, মায়ের সাথেও কথা বললেন। তনুর বেশি হাঁটাহাঁটি করার কারণে একটু দুর্বল অনুভব করেছিল। ডাক্তার একটা স্যালাইন দিল। আমি এরপর একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। হয়তো বা আমাকে উনি চিনতে পারেননি। ইরেদের মায়ের ব্যবহারে অনেক ভালো ডাক্তার, ও খুব ভালো করে ওনার সাথে কথা বলে। আমাকে পরিচয় করিয়ে দিলেন মা, আমি তার ছেলের হবু স্ত্রী। ডাক্তার তখন আমাকে কিছু না বললেও মা তনু বের হয়ে যাওয়ার পর আমি আমার ব্যাগটা ভুলে ফেলে চলে যাচ্ছিলাম ডাক্তারের রুমে। তা ফিরিয়ে আসার পরে তিনি আমাকে একা দেখে জিজ্ঞাসা করলেন, যখন আপনি অ্যাবর্শন করতে এসেছিলেন তখন আপনার বয়স 18 ছিল না, তাই না? কথাটা শুনে আমি চমকে উঠি। উনি তাহলে আমাকে চিনতে পেরেছেন? না, তখন আমি 17 বছর ছিলাম। ডাক্তার আমাকে কিছু বললেন না।
আর শুধু মাথায় হাত বুলিয়ে দিলেন। বাসায় ফিরে এলাম, কিন্তু এখনও সেই হসপিটালের কথা ভাবছি। ডাক্তার এমন করলো কেন আমি জানি না। আমার মাথায় কিছুই ঢুকলো না। তবে বুঝতে পারলাম একটা জিনিস, উনি ভালো মানুষ না হয় মায়ের সামনে এত এগুলো বলতে পারতেন। এভাবে করে বাকি দিনগুলো কেটে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অনেক বড় পাপ করেছি আগে, তবে আজ সম্পর্কটা পবিত্র করার পালা। আমি বধূ সেজেছি, লাল বেনারসিতে নিজেকে মুড়িয়েছি, একদম লাল টুকটুকে বউ। খুব বিচলিত লাগছিল। বিয়েটা আসলে হবে তো? সব সঠিকভাবে হবে নাকি কোনো ঝামেলা হবে আমার? এরপর ইরাদরা এলো, কাজী সাহেব বিয়ে পড়ালেন। কবুল পড়ার পর যেন একটা শান্তি অনুভব করলাম। আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়ে গেল। ইরাদ আমাকে ছেড়ে গেল না। অবশেষে ও আমাকে নিজের স্ত্রী করলো। ভেবেছিলাম এই তো সুখে চলে এসেছে জীবন, আর কোনোদিন খারাপ কিছু হবে না। দুঃখের দিন শেষ, কিন্তু কে জানতো ভুলের খেসারত যে দেওয়া বাকি রয়ে গেছে এখনো। সেই হিসাব তো এখনো মেলেনি। প্রাপ্য যার যেটা, সেটা তাকে পেতেই হবে, হয়তো আগে নয়তো পরে। নতুন বউ সেজে বাসর ঘরে বসে আছি স্বামীর অপেক্ষায়, কিন্তু আসার নাম নেই। কারণ কি বুঝতে পারলাম না। তবে ওর কাছে আমার শরীরটা পুরনো হয়ে গেছে বলেই কে আসতে দেরি করছে। আজকের রাতটা নতুন দম্পতির জন্য কত বিশেষ, এগুলো কিছুই কি ইরাদ বুঝছে না? কথাগুলো রুই ভাবছে। রাত 10টা বেজে যাওয়ায় সে আমাদের এই নতুন জীবনের সূচনায় আমার সাথে একটি বারের জন্য দেখা করতে আসেনি। অপেক্ষা করতে করতে প্রায় 11টা 20 এর দিকে বিছানা ছেড়ে উঠে চেঞ্জ করে আসলাম। এসে দেখি ইরাত ইজি চেয়ারে বসে আছে। এত দেরি হলো কেন? কোথায় ছিলে? একটু বাইরে ছিলাম বন্ধুদের সাথে, শরীরটা ভালো লাগছে না আর পা ব্যথা করছে। ফ্রেশ হবে না? যাচ্ছি। ইরাস ফ্রেশ হয়ে দেখে রুহি দাঁড়িয়ে আছে খাটের পাশে। ঘুমাও রুহি, আমিও ঘুমাই। এই বলে ইরাত বিছানায় এসে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। রুহিকে বউ করে তো এনেছে, কিন্তু মনে তেমন অনুভূতি কাজ করছে না আর ওর জন্য। আর সত্যি বলতে মেয়েটা শুধু ওকে চেয়ে এসেছে সব সময়। ও তো ওর শরীরটাকে পাওয়ার পর ওর থেকে অনুভূতিগুলো হারিয়ে ফেলেছিল বলে কতজনের সাথে কত কিনা করলো। আপাতত ওসব করার ইচ্ছে হচ্ছে না। তাই চুপচাপ শুয়ে থাকাটাই ইরাদের ভালো মনে হচ্ছে। কিছুক্ষণ পর ইরাদ অনুভব করতে পারলো ওর পায়ে নরম কিছু স্পর্শ। তাকিয়ে দেখে রুই ওর পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আরে কি করছো এগুলো? তোমার পায়ে ব্যথা তাই মালিশ করছে, একটু আরাম পাবে দেখো। দরকার নাই এভাবে, ঠিক হয়ে যাবে। তুমি ঘুমাও, আমি দিচ্ছি। এই বলে রুই মালিশ করে দিল। পায়ের পাতা এত আরাম করে টিপে দিল যে কিছুক্ষণের মধ্যে ইরাদ ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে ইরাদের ঘুম ভাঙলো। চোখ ডলতে উঠে বসবে নিবে, ও তাকিয়ে দেখে ওর পায়ের মধ্যে রুই হাত। বুঝতে বাকি রইল না, পায়ে মালিশ করতে করতে এখানেই মেয়েটি ঘুমিয়ে পড়েছে। ইরাত ঘড়িতে দেখে 4টা। সারা রাত রুই এভাবে ওকে তেল মালিশ করছে। মনের ভিতরটা কেমন যেন করতে শুরু করলো। আজকে অনেক দিন পর রুইয়ের জন্য ইরাদের মনটা ঘামলো। মেয়েটা আসলেও ওকে যত্ন করতে চায়। ইরাদের প্রতি রুইয়ের অসম্ভব ভালোবাসা আছে আজও। আগের মতো ভালোবাসে ওকে। নিজেকে অপরাধী রাখছে ইরাদের। মেয়েটার ঘুমন্ত মুখটা দেখতে নিষ্পাপ লাগছে। রুহিকে কোলে তুলে ইরাত বিছানায় শুইয়ে দিয়ে বাথরুমে যায়। এসে দেখে রুহি উঠে গেছে। এত তাড়াতাড়ি উঠলে কেন? আর রাতে ঘুমাও নাই কেন? এমনিতে। আচ্ছা এখন ঘুমাও। আচ্ছা। এই বলে রুহি পাশ ফিরে শোয়ার পরে ইরাত বুঝতে পারল রুহি ওকে কাছে চাইছে। এটা বুঝে ইরাত আজকে ওকে আবার আপন করে নিল। ইরাত ভাবছে নতুন জীবনের সাথে পুরনো সব খারাপ কাজ ধামাচাপা দিয়ে দেওয়া যায়। সব ভুলে নতুন করে তো সব শুরু করা যায়। কিন্তু পুরনো কাজের হিসাব না দিয়ে তো নতুন কাজের হাত দেওয়া যায় না। বিধির বিধানের অনুমতি দেয় না। ইরাদ নিজের স্বভাব পরিবর্তন করে ফেললো ধীরে ধীরে। রুহিও স্বামী সংসার নিয়ে ভালোই আছে। ইরাদের মা জমিলা বেগম প্রায় বাচ্চার কথা বলে রুহিকে। লজ্জা পেলেও ইরাদ কেমন যেন কথা ঘুরিয়ে ফেলে। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। রুই এখন ইরাদকে ভালোবাসে, একজন সৎ পুরুষ হয়ে গেছে। তেমনটাই হয়ে গেছে ইরাদ। রুহি একজন ভালো স্ত্রী, বাড়ির বউ হিসেবে ভালো, কিন্তু বাচ্চা হয়নি দেখে আজকাল শ্বশুর শাশুড়ি কিছুটা মন খারাপ করে। এতে রুই কষ্ট পায়, কিন্তু বলার তো কেউ নেই। ইরাদকে বাচ্চার কথা বললে কথা এড়িয়ে যায়। গত 2টা দিন ধরে ইরাদের মা রুইয়ের সাথে রাগ করে কথা বলে না। ইরাদ অফিসিয়ালি কাজে ঢাকা গিয়েছে, ফিরবে বিকেলে। আজকে ইরাদকে উত্তর দিতে হবে রুইয়ের সব প্রশ্ন। রুই মনে মনে সবগুলো কথা আজকে ইরাদকে জিজ্ঞাসা করবে। বিকালের দিকে ফোন আসলো রুহির মোবাইলে ইরাদের নাম্বার থেকে। রুহি রিসিভ করতে পাশ থেকে একটা অচেনা লোক ফোন রিসিভ করে বললেন, ইরাদ মাথা ঘুরে
পড়ে গেছে, তাই হাসপাতালে নেওয়া হয়েছে ওকে। রুহি আর ইরাদের বাবা মা সবাই মিলে সাথে গেলে হাসপাতালে। ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। ইরাদের চোখ মুখে দেখে খুব অসুস্থ লাগছে। রুহি, জমিলা সবাই কাঁদছে অঝরে। একদিন হাসপাতালে থাকার পর সেই সকল টেস্টের ডাক্তার কিছুই পায়নি দেখে বলল অন্য ডাক্তার দেখাতে। বাসায় আসার কিছুদিন পরে ইরাদের মাজায় ব্যথা বেড়ে যায়। প্রায় 6 মাসের মতো হবে। ওর কোমর ব্যথা কিন্তু এতটা তেমন গুরুত্ব দেয়নি। ভেবেছিল হয়তো সারাদিন অফিসে বসে কাজ করার জন্য এমনটা হচ্ছে। তবে রুহিয়ের জোর করে অন্য হাসপাতালে নিয়ে গেল ইরাত, এবং মেডিসিন ডাক্তার দেখালো এবং একটা টেস্ট দিয়েছে, যার রিপোর্ট আজকে দিবে। যেখানে রুহি দেখলো ডাক্তার নাফিজাও বসে আছে, যিনি ওর অ্যাবর্শন করিয়েছিল। রুই ভেবে নিয়েছে আজকে ইরাতকে দেখানোর সাথে ওনাকেও দেখবে, তাই সিরিয়ালি নিয়ে রেখেছে। রুই সেই ডাক্তারকে দেখাবে এটা ইরাত জানতো না। রিপোর্ট নিয়ে রুই ইরাদের বাইরে বসে আছে। রুই ইরাতকে বলল, শোনো, পেটে কিছুদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখাই আমিও আজকে। হ্যাঁ, কিন্তু আমাকে বলনি কেন? এমনি, তুমি বসো, আমি দেখিয়ে আসি। না, আমিও আসবো। আমি যাই একাই। রুই ডাক্তারের রুম থেকে বের হয়ে আসলো। ওকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। ইরাত কিছু জিজ্ঞাসা করতে যাবে এমন ইরাদের সিরিয়াল এসে গেছে। ডাক্তার কাছে এসে গিয়ে ইরাদের কাছে জানতে পারলো ওর ক্যান্সার হয়েছে, ফাইনাল স্টেজ। ইরাত, রুহি বাসায় ফিরে কেউ কারোর সাথে কথা বলছে না। রাত হয়ে গেল, কেউ কিছু খেলো না। বাইরে বাতাস বইছে, হয়তো ঝড় হবে। একটা সময় ইরাত বলে উঠল, এমন কেন হলো আমার সাথে রুই? আমি কি পাপ করেছি? রুই বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, পাপ করেছি ইরাত, আমরা অনেক বড় পাপ করেছি, যার খেসারত এভাবেই দিতে হচ্ছে। ইরাত খানিকটা চমকে উঠল রুইয়ের কথায়। কেন এমন বলছো? বিয়ের আগে আমরা যা করেছিলাম তার সাজা হিসাবে আল্লাহ পাক আমাকে আর কখনো মা হওয়ার সুযোগ দিবেন না। আমরা বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করেছিলাম। একটা শিশু এই দুনিয়া দেখার আগে তার প্রাণ ছিনিয়ে নিয়েছি। তখন ওকে আমার অনেক লজ্জা আর বোঝা মনে হচ্ছিল। আজ দেখো, একটা বাচ্চার জন্য শত কষ্ট চেষ্টা করেও আমি ব্যর্থ। ডাক্তার আজকেই আমাকে বলেছে তখন অ্যাবর্শন করার ফলে মা হওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। তখন ইরাদের মনে পড়ল কত মেয়ের সাথে ও অবাধ মেলামেশা করেছে একটা সময়। কারো মন বড় লাগেনি, ও শুধু নিজের কথাই ভেবেছিল। যত রকম নোংরামি আছে সবই তো করেছিল ইরাত। তাই হয়তো সাজারূপে এই রোগটা এসেছে আজকে এত বছর পর, এবং এই রোগটা শেষ সময় ধরা পড়েছে। দুজনে অনেক কাঁদে সেদিন, আল্লাহর কাছে মাপ চায় অনেক করে, কিন্তু সিদ্ধান্ত নেয় আজকের পর যতদিন বাঁচে ততদিন আল্লাহকে স্মরণ করবে, কারণ সব কিছুর পরে ওই একজনের কাছেই তো যেতে হবে, এবং তার কথা অমান্য করলে দুনিয়া আখিরাত কোথাও কিছু পাওয়া যাবে না। ঠিক 4 মাস পর ইরাত মারা যায়। নিজের সব সম্পত্তি ছিল সবাই দান করে দেয়, বাড়িটা ছাড়া। মারা যাওয়ার আগে বাড়িটা 5 তলা হয়, 4 তলা ভাড়া দিয়ে রুহি আর ইরাদের মা বাবা চলতে পারবে, এই ব্যবস্থা রেখে গেছেন। মারা যাওয়ার আগে ইরাত অনেক ভালোবাসত রুহিকে, ওর বাবা মাকে। দুনিয়াটা কতই না সুন্দর ছিল, এগুলো শেষ সময় ইরাত বুঝতে পারল। কেনই বা ওই সব করে নিজেকে ও শেষ করেছিল, এগুলো ভাবতো আর আল্লাহর কাছে কাঁদতো, তওবা করতো। রুহি অনেক ভেতরে থেকে ভেঙে পড়েছে। এখন ও শুধু আল্লাহকে ডাকে, কোনো রকমে বেঁচে আছে। যেই ইরাদের জন্য এতগুলো করেছে, সেই ইরাদের সাথে থাকাটা কত ক্ষণিকের ছিল। সুখের স্মৃতি খুব কম। ওর করা 2টা পাপ ওর জীবনটাকে শেষ করে দিয়েছে। আত্মপীড়ন হয়তো বাকি জীবনটা কেটে যাবে। আপাতত জীবন লক্ষ্য একটাই, আল্লাহ পাক যদি তাদের মাফ করে দেয় তাহলে হয়তো রুহি শান্তি পাবে। জিনার খেসারত, একটা শিশুকে দুনিয়াতে আসতে না দেওয়ার খেসারত ভয়াবহভাবে ইরাত আর রুই দিতে হলো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।